এই পরিস্থিতি ত্রিপুরার বুকে চলতে থাকুক, তারা কিন্তু এটা মেনে নিতে রাজি না। এই অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে চায়, এর পরিবর্তন চায়। এই পরিমণ্ডলকে বিবেচনায় রেখে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আজ থেকে 5-6 মাস আগে ত্রিপুরার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গির প্রতি যারা অনুরক্ত, তাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছে। ত্রিপুরার বুকে যে অরাজকতা চলছে, এ থেকে ত্রিপুরাকে উদ্ধার করবার জন্য, বের করে আনবার জন্য আমরা সবার কাছে আবেদন করছি, আসুন ঐক্যবদ্ধভাবে এই দুঃশাসনের বিরুদ্ধে ত্রিপুরার মানুষকে জাগরিত করার চেষ্টা করে, সংগঠিত করার চেষ্টা করে, সম্মিলিতভাবে মানুষের যে মনোভাব তার সোচ্চারে মানুষ ঘোষণা করুক, ত্রিপুরায় যা চলছে একে চলতে দেওয়া যায় না। 2018 বিধানসভা নির্বাচনে বিজেপি দল প্রধানমন্ত্রী সহ ত্রিপুরার মানুষের সামনে যে প্রতিশ্রুতি রেখেছিলেন, তার সাথে তাদের সরকারের কার্যক্রমের কোনো সঙ্গতি নেই। যা বলেছিলেন তার একটাও তারা বাস্তবায়িত করেননি, কার্যকরী করেননি। যা বলেননি, যার উল্লেখ করেননি, সেই জিনিসগুলোই তারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ত্রিপুরার বুকে দিবারাত্র কার্যকরী করবার চেষ্টা করছে। এর থেকে ত্রিপুরাকে উদ্ধার করবার জন্যে চলুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দেখলাম সময়ের ব্যবধানে ত্রিপুরার কংগ্রেস দলের পক্ষ থেকে আমাদের এই আহ্বানে সদর্থক সাড়া দিয়েছে। আমরা লক্ষ্য করলাম বামপন্থী ফ্রন্টের অন্তর্ভুক্ত 4টা রাজনৈতিক দলের বাইরেও আরেকটি বামপন্থী রাজনৈতিক দল, তারাও আমাদের আহ্বানে সাড়া দিয়েছে। এই প্রেক্ষাপটে একটি ছোট্ট আবেদনপত্র ত্রিপুরার 40 লক্ষ মানুষের উদ্দেশ্যে সেখানে প্রচার করা হয়। এই আবেদনপত্র প্রচারিত হওয়ার পর সারা ত্রিপুরায় আমরা লক্ষ্য করলাম মানুষের মধ্যে দারুণ উৎসাহ, উদ্দীপনা। যারা গৃহবন্দী ছিলেন, নির্বাক হয়ে পড়েছিলেন, যারা ভাবতে শুরু করেছিলেন আমরা একা, এই জমানা পাথরের মতো আমাদের বুকে চেপে বসেছে, এর থেকে বোধহয় আমাদের উত্থান নেই। এভাবেই বোধহয় এই অত্যাচারের রাজত্বকে মেনে নেওয়া ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই। সেই মানুষ সাহসী হয়ে উঠলেন, ঘর থেকে বেরোতে আরম্ভ করলেন, সক্রিয় হওয়ার গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে চেষ্টা করতে আরম্ভ করলেন। পরিমণ্ডলের মধ্যে পর্যায়ক্রমে একটা পরিবর্তন আসতে যে শুরু করেছে সেটা লক্ষ্য করা যাচ্ছিল। এরকম পরিস্থিতিতে নির্বাচন
সামনে আসে। কংগ্রেস দলের নেতৃত্ব জাতীয় স্তরে আমাদের পার্টি নেতৃত্বের সাথে তারা কথা বলে আবেদন করে, নির্বাচন আসছে, ত্রিপুরা থেকে বিজেপিকে হটাবার জন্য, এই দুঃশাসনের রাজত্বকে বন্ধ করবার জন্য, এর থেকে ত্রিপুরাকে মুক্ত করবার জন্য আমরা কংগ্রেস, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সহ বামপন্থী শক্তিগুলো আমরা কি একসাথে লড়াই করতে পারি না? আমরাই তো আপনাদের পার্টির আহ্বানে সাড়া দিয়ে 6টি রাজনৈতিক দল মিলে ত্রিপুরার মানুষের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলাম, এই দুঃশাসনের অবসানের লক্ষ্যে চলো আমরা সবাই মিলে সক্রিয় সোচ্চার ভূমিকা নেওয়ার চেষ্টা করি। তাতে মানুষের কাছ থেকে সাড়া পাওয়া গেছে। সেই সময় নির্বাচন নিয়ে আমাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি, এ নিয়ে আলোচনা করবার কোনো সুযোগ ছিল না। আলোচনা করতে চাইলেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে বিনীতভাবে বলা হয়েছিল, নির্বাচনের বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলতে চাইছি না। আগে এই যে ফেসিস্ট ছিল একটা পরিমণ্ডল ত্রিপুরার বুকে কায়েম হয়েছে, এর থেকে ত্রিপুরাকে বের করে আনবার জন্য মানুষকে আমরা সংগঠিত করার চেষ্টা করি। এখন তো নির্বাচন চলে এসেছে, আমরা কি পারি না একসাথে কার্যকরী কোনো একটা ভূমিকা গ্রহণ করতে? ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজ্য নেতৃত্বের সাথে এই সম্পর্কে কথা বলা। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ত্রিপুরার নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়, উদার দৃষ্টিভঙ্গি নিয়ে কংগ্রেস দলের বন্ধুদের তাদের জাতীয় নেতৃত্বের পক্ষ থেকে যে আবেদন নিয়ে তারা এসছেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। তাদেরকে পাঠান, তাদের সাথে খোলামেলা আমাদের রাজ্য নেতৃত্বের কথাবার্তা হবে। তারা আসলেন, তাদের রাজ্য নেতৃত্বকে নিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ত্রিপুরা রাজ্য নেতৃত্বের সাথে আলোচনা শুরু হল। স্লোগান একটাই, বিজেপিকে হটাও, ত্রিপুরাকে বিজেপির দুঃশাসন থেকে মুক্ত করো। কোন রাজনৈতিক আঘাত না, কোন মঞ্চ না, এই মূল স্লোগানকে সামনে রেখে কংগ্রেস তার নিজের মঞ্চে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে তাদের বক্তব্য রাখবেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সহ বামফ্রন্ট তাদের মঞ্চে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে তাদের বক্তব্য রাখবেন। উভয়েরই লক্ষ্য একটা, বক্তব্য একটা। প্রথম, প্রধান এবং এই মুহূর্তে একমাত্র কাজ হচ্ছে বিজেপি ফেসিস্ট ছিল দুঃশাসনের অবসান, গণতন্ত্র পুনঃস্থাপন করা, নাগরিক স্বাধীনতা ফিরিয়ে আনা, শান্তির পরিবেশ পুনঃস্থাপন করা, ধর্ম নিরপেক্ষতার যে পরিমণ্ডল যাকে কলুষিত করেছে, তার বেদিমূলে আঘাতে আঘাতে জর্জরিত করে তাকে ভঙ্গুর করে ফেলেছে, তাকে পুনরুদ্ধার করা। এই লক্ষ্য নিয়ে এই শক্তি আমরা এগোতে চাই। এই দৃষ্টিভঙ্গিতে
কংগ্রেস এবং বামফ্রন্ট ঐক্যবদ্ধ হয়। আসন ভাগাভাগির প্রশ্ন আলোচনা হয়, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় কংগ্রেস দল ত্রিপুরার বিধানসভার 7টি আসনের মধ্যে 13টি আসনে তাদের দলীয় যে প্রতীক হাত চিহ্ন, সেই প্রতীক নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি যে 47টা আসন, এই 47টা আসনে বামফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করবে। এই 47টা আসনের মধ্যে বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে একটি আসন একজন নির্দল প্রার্থী, তিনি মানব অধিকার নিয়ে তাদের তৈরি করা একটা সংগঠনের মঞ্চ থেকে মানুষের মধ্যে কাজ করার চেষ্টা করছেন। তিনি ব্যক্তিগতভাবে একজন অ্যাডভোকেট, তাকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে নির্দল হিসেবে তিনি প্রতিনিধি 7 রামনগর কেন্দ্রে তাকে বামফ্রন্ট সমর্থন জানিয়েছে, কংগ্রেস তাকে সমর্থন জানিয়েছে। বাকি যে 46টা আসন, একটা সিবিআই, একটা আরএসপি, একটা ফরওয়ার্ড ব্লক, এই 3টি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি যে 43টি আসন, এই 43টি আসনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থীরা কাজটা হাতুড়ে তারকা চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই নিয়ে একদিকে বামফ্রন্ট, আরেকদিকে কংগ্রেস মাঠে নেমেছে। বিজেপির অন্দরে শনৈ শনৈ রব উঠেছে, ভীত, সন্ত্রস্ত, পায়ের তলার মাটি কাঁপতে শুরু করেছে। তারা বিশ্বাসই করতে পারেনি বামফ্রন্ট, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কংগ্রেস দলের সাথে, অথবা কংগ্রেস দল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাথে হাতে হাত ধরে বিজেপিকে ক্ষমতাচ্যুত করবার জন্য নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত বন্ধুত্ব সুলভ আলোচনার মাধ্যমে আসন সমঝোতা করে অবতীর্ণ হবে। তারা ভেবেছিলেন মুখে যাই বলো শেষ পর্যন্ত গোলমাল হয়ে যাবে আসন সমঝোতার প্রশ্নে। যখন দেখলো এটাও হলো না, মাথা তাদের বিগড়ে গেল। আপনারা লক্ষ্য করেছেন অমিত শাহ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, গত বিধানসভার নির্বাচনে তিনি ত্রিপুরা এসেছিলেন বিজেপি দলের সর্বভারতীয় কমিটির সভাপতি হিসেবে, চষে বেরিয়েছে। এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। গত 9 মাস ধরে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই ত্রিপুরার মানুষদের উদ্দেশ্যে 4 থেকে 5 বার ভাষণ দিয়েছেন। দিল্লি থেকে 2 বার 3 বার, ত্রিপুরা এসে 2 বার। তিনি ভোটের মুখে রথযাত্রা শুরু করেছিলেন, জনবিশ্বাস যাত্রা। আসলে জনগণ যে সরকারটার উপর বিশ্বাস হারিয়েছে, আস্থা হারিয়েছে, এই উপলব্ধি থেকে জনগণের মধ্যে এই সরকার সম্পর্কে, দুঃশাসনের বিরুদ্ধে যে ঘৃণা, এর থেকে মানুষকে বিপদগামী করবার জন্য, ভিন্ন পথে তাদের চোখ নিয়ে যাওয়ার জন্য জনবিশ্বাস রথযাত্রা শুরু করবার জন্য সামরুমে একটা বক্তৃতায় তিনি বলেছেন, ধর্মনগরে একটা বক্তৃতায় বলেছেন। এর মধ্যে মাঝখান দিয়ে গোমতীর বুক দিয়ে এত জল যে গড়িয়ে যাবে এবং চেহারার মধ্যে যে পরিবর্তন ঘটবে, এটা হয়তো অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপলব্ধি করতে পারেন।
তিনি গত পরশুদিন এসছেন, 2-3টা মিটিং করেছেন আগরতলায়, তিনি রোড শো করেছেন রাতের অন্ধকারে। তারপর রাতের বেলায় দরজা জানালা বন্ধ করে দলের মন্ত্রিসভার সদস্য, বিধায়ক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, দলীয় নেতৃত্বের নিয়ে সভা পরামর্শ করেছেন। আমাদের কাছে নানা ধরনের অভিযোগ কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। নির্বাচনের কাজের সাথে যুক্ত এরকম দায়িত্বপ্রাপ্ত যারা, তাদেরকেও কোনো না কোনো ভাবে প্রভাবিত করবার একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কি বলেছেন অমিত শাহ? বলছেন সিপিআইএমকে, বামফ্রন্টকে ভোট দেওয়া মানে কংগ্রেসকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে সিপিআইএমকে, বামফ্রন্টকে ভোট দেওয়া, তীব্রা মাথাকে ভোট দেওয়া মানে সিপিআইএমকে, বামফ্রন্টকে ভোট দেওয়া, বামফ্রন্ট সিপিআইএমকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে তীব্রা মাথাকে ভোট দেওয়া। কেন এই কথাগুলি বলছেন? যাদের কথা এখানে বলা হলো তারা সবাই মিলে বলছেন বিজেপিকে পরাস্ত করো। আসন সমঝোতা হয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেস দলের মধ্যে, অন্য কোনো দলের সাথে বামফ্রন্ট কংগ্রেস দলের আসন সমঝোতা হয়নি এখন পর্যন্ত। আগামী দিনে হবে কিনা আমার পক্ষে তো বলা সম্ভব না। রাজনীতিতে অনেক সময় অনেক অসম্ভব সম্ভব হয়, সে পরের কথা। ভীতে সন্ত্রস্ত হয়ে পড়েছে অমিত শাহ। ভোটের কারবারি কোথায় কিভাবে করলে পর ভোট জেতা যায়, আর জিততে না পারলেও কম আসন নিয়েও অন্য দল ভাঙিয়ে বাজারের লাখ ওমরের মতো কেনাবেচা করে কি করে বিজেপি দলের সরকার তৈরি করা যায়, তিনি তার মধ্যে একজন অন্যতম মাস্টার। কিন্তু তিনিও বুঝতে পারছেন ত্রিপুরার মাটি বড় শক্ত গরম হয়ে উঠেছে, এখানে এই সমস্ত খবর ফন্দে কাজে আসবে কিনা এ নিয়ে তিনি সন্দেহ। ভয়ের আরো কারণ আছে। 18 নির্বাচনে বিজেপি কি করে সরকারে আসলেন? 13 নির্বাচনে বিজেপি কটা ভোট পেয়েছিল? 100টা ভোটের মধ্যে 5টা ভোট পেয়েছিল। ত্রিপুরায় 52 সালের পর থেকে যত নির্বাচন হয়েছে বিধানসভা, কোন নির্বাচনে 1 ভাগ 2 ভাগ ভোটও বিজেপি পায়নি। দিল্লির ক্ষমতা দখলের সুবাদে 13 বিধানসভা নির্বাচনে বিজেপি 5 ভাগ ভোট পায়। এটাই বিজেপি ত্রিপুরার নির্বাচনে লড়াইয়ে অংশগ্রহণ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভোট পাওয়া। 100টার মধ্যে 5টা। কোনো সময় প্রার্থীর জামানত রক্ষা করতে পারে না। 2018 নির্বাচনে বিজেপি কত ভোট পেল? আইপিএফটিকে সঙ্গে নিয়ে 50 ভাগের বেশি, 51 ভাগের কম। কোথেকে আসলো এই 45 ভাগ ভোট? এই অল্প সময়ের মধ্যে ত্রিপুরার মানুষ বিজেপি আরএসএস এর যে মতাদর্শ, ফ্যাসিস্ট ছিল মতাদর্শ, হিটলার মুসলিমের কাছ থেকে ভারতবর্ষ যখন পরাধীন, ব্রিটিশ শাসিত, সেই সময় তাদের কাছ থেকে আদর্শ ধার করে এনে এই ফ্যাসিস্ট দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতবর্ষের বুকে আরএসএস সংগঠিত হওয়ার চেষ্টা করে স্বাধীনতার সংগ্রামে তাদের কোনো ভূমিকা ছিল না। ব্রিটিশের পায়ে আরএসএস লেহন করেছে, তেল মেখেছে, সাহায্য করার চেষ্টা করেছে। এদের হাতে স্বাধীনতার পর মহাত্মা গান্ধী
খুন হয়ে গেছে। যারা ইতিহাস জানেন তারা এগুলো ভুলে যেতে পারেন না। এদের এই সমস্ত বক্তব্য এবং যে অর্থনৈতিক নীতি ভারতবর্ষের মুখে তারা চালু করেছে, কর্পোরেট এবং সাম্প্রদায়িক শক্তি সম্মিলিত হয়ে একদিকে মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে হিন্দু মুসলমান, আরেকদিকে অর্থনৈতিক লুণ্ঠন চালাচ্ছে। মন্ত্রিসভাটা তাদের হাতে পুতুলের মতো কাজ করছে, দিবারাত্র তারা এদের সাথে কাজ করবার চেষ্টা করছে। এই সমস্ত জিনিস ত্রিপুরার মানুষ কয়েক মাসের মধ্যে গত 18 নির্বাচন মুখে বুঝে গিয়ে তাদেরকে দুহাত বলে ভুল দিয়েছেন মনে করলে ভুল করবে। যেটা লক্ষ্য করে গেছে, ভোটের পর ফল বিশ্লেষণ করে আমরা দেখেছি অবাম বিজেপি যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে যারা বড় শক্তি, বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করবার জন্য রাজনৈতিক স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভা বাঘা বাঘা যারা মন্ত্রী, বড় বড় রাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা, তাদের 64টা সংগঠনের নেতা নেত্রীরা এবং সঙ্গে টাকা এবং পয়সা খরচ করে পেশি শক্তিকে সংগঠিত করে প্রচার মাধ্যমকে দেখা গেল এই শক্তিগুলোর প্রভাবিত যে ভোট বড় অংশ বিজেপি বাক্সে গিয়ে জমা হয়েছে। কংগ্রেস 2013 41 ভোট পেয়েছে, 2018-তে সেই কংগ্রেসের ভোট নেমে 2.5 ভাগে চলে এসেছে। বাকি ভোট কোথায় গেল? বামফ্রন্ট কিন্তু পায়নি। বামফ্রন্ট 13 নির্বাচনে যে ভোট পেয়েছিল, 18 নির্বাচনে হিসাব করে দেখা গেল বামফ্রন্টের ভোট 6 থেকে 7 ভাগ কমেছে। তুলনামূলকভাবে বেশি ভোট কমেছে উপজাতিদের মধ্যে, অনুপজাতিদের মধ্যে একটু কম। দুটোকে একসাথে হিসাবের মধ্যে এনে যারা কংগ্রেস ছেড়ে তৃণমূল ছেড়ে বিজেপি বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরাবার জন্য সেদিন দিবারাত্র পরিশ্রম করেছে। কেউ কেউ বিধায়ক হয়েছেন, কেউ কেউ মন্ত্রী হয়েছেন। তাদের ধারণা ছিল, প্রত্যাশা ছিল এই সরকারে যখন আমরা আসলাম, আমাদের সকলের পরিশ্রমের বিনিময়ে যখন এই সরকারটা তৈরি হবে, তাহলে নিশ্চয়ই বোধ হয় আমাদের কথার দাম থাকবে, মূল্য পাবে, আমাদের পরামর্শ করবে, মর্যাদা দেবে এবং তাদের দৃষ্টিভঙ্গিতে রাজ্যের উন্নয়নের জন্য তারা যা ভাবছেন এগুলো উপস্থিত করলে পরে এগুলির প্রতি গুরুত্ব দেওয়া হবে। দিন যায়, মাস যায়, বছর যায়, তার ব্যবধানে তারা উপলব্ধি করতে শুরু করলেন কিন্তু ভুল জায়গায় পা দিয়েছে, ভুল জায়গায় এসছি। কোনো সুযোগ নেই।
ভোটের আগে তারা আমাদের পেছন ছাড়েনি। সরকার তৈরি করার পর তারা দেখুন তাকেই দেখবার চেষ্টা করছে না, মর্যাদাই দিচ্ছে না। এই দলের সাথে কি করে থাকা যাবে? দলত্যাগ করলেন, পদ ছাড়লেন, ক্ষমতার অংশ তাদের বাক্সে জড়ো করতে সক্ষম হয়েছিলেন। তাদের মধ্যে হতাশা তৈরি হলো, ক্ষোভ তৈরি হলো, বিভ্রান্তি তৈরি হলো, এবং দেখলেন যখন নেতৃত্ব বেরিয়ে এসছে তারাও আস্তে আস্তে সেটা ছেড়ে ছেড়ে সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। বিজেপি ভয় পেয়ে গেল। উপজাতির রাজ্য গঠন করবার জন্য 11 দিনের জন্য জাতীয় সড়ক বন্ধ করে ত্রিপুরার বুকে দাঙ্গা বাঁধিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করবার চেষ্টা করেছিল। তাদের সাথে বিজেপি আঘাত করল, আসন সমঝোতা প্রকাশ্যে ত্রিপুরাকে ভাগ করে আলাদা উপজাতি রাজ্যের বক্তব্যকে সমর্থন না করলো। তারা তাদের যে কেন্দ্রগুলো সেখানে বক্তৃতা করতে গিয়ে বলেছে হাত তুলে তুলে, আপনারা ভোটিয়ে তাদেরকে জেতান, আমরা যে সরকার তৈরি করবো, এই সরকারে তো তারাই মন্ত্রী হবে। তাহলে পরিষ্কার কৌশলী কারণে যদি আলাদা উপজাতি রাজ্যের কথা প্রকাশ্যে স্বীকার করেন, শুধু উপজাতি ভোটে তো সরকার তৈরি করা যাবে না। অনুপজাতি ভোট একটা বিরাট সংখ্যায়, এই অংশের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। কৌশলে ভোটের রাজনীতির কথা মাথায় রেখে এই স্লোগানটাকে সমর্থন করেননি, কিন্তু ভেতরে ভেতরে এই ধারণাই তাদের দেওয়া হলো আগে তো সরকার করি, কেন্দ্রে বিজেপি, রাজ্যে আমরা বিজেপি, এবং আমাদের সঙ্গে আপনারা থাকবেন। এটা কমাসের ব্যাপার, 3-4 মাসের ব্যাপার, হয়ে যাবে। সরকার হলো, উপজাতিদের 4টা আসন সংরক্ষিত, 18টা আসন বিজেপি, আইপিএফটি জিতল, 10টা বিজেপি, 8টা আইপিএফটি, 2টো আসন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, খুব কম ভোটের ব্যবধানে। এমন বিভ্রান্তি উপজাতি অংশের মধ্যে, বিশেষ করে নবীন অংশের মধ্যে সেদিন সৃষ্টি করতে পেরেছে। 3 মাস যায়, 6 মাস যায়, বছর যায়, আলাদা উপজাতি রাজ্যের কথা তো কেউ বলে না। বিধানসভার ভেতর আমাদের বিধায়ক বন্ধুরা যখন বিরোধী দলের বিধায়কদের পাশেই আইপিএফটির বিধায়করা 8 জনের মধ্যে 6 জন, 2 জন মন্ত্রী, তাদের দিকে তাকে যখন জিজ্ঞেস করছেন স্পিকারের উদ্দেশ্যে কি হলো, আলাদা উপজাতি রাজ্যের কি হলো, ওই বন্ধুদের জিজ্ঞেস করছে, মন্ত্রিসভায় আলোচনা হয়েছে, আপনাদের তো 2 জন মন্ত্রী আছে, আপনারা বিধানসভায় আছেন, কই কোনো প্রস্তাব আনছেন না, তো বেসরকারি প্রস্তাব আনছেন না, কোনো কথা নাই। হতাশা তৈরি হয়েছে তাদের মধ্যে। এই তো প্রতারিত হলাম, দল ছাড়তে শুরু করলেন। এডিসি নির্বাচনের আগে নতুন দল তৈরি হলো, ওটা আর একটা কৌশলী পদক্ষেপ, যাদেরকে বিভ্রান্ত করে উপজাতি জনগণের মধ্য থেকে, বামফ্রন্ট থেকে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে, গণমুক্তি পরিষদ থেকে বিপদগামী করেছিল। তারা যখন বুঝতে পারলেন এটা ভুল জায়গায় পা দিয়েছি, তারা এডিসি নির্বাচনের মুখে হয়তো বড় অংশ আবার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামপন্থী ফ্রন্টের দিকে ফিরে আসবে। এটা আটকাবার জন্য নতুন আরেকটা মঞ্চ তৈরি হল। তারা আবার স্লোগান দিলেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এগুলোর ব্যাখ্যায় আমি যাচ্ছি না, প্রসঙ্গ না। কিন্তু কি দাঁড়ালো, আইপিএফটি তার পায়ের তলার মাটি চলে গেল, বড় অংশ সেই নতুন দলটির সাথে যুক্ত হবে। বিজেপি মনে করেছিলেন যেভাবে সরকার দখল করেছে এডিসিও তারা দখল করবেন, কিন্তু পারেননি, তারা সংখ্যালঘু হয়েছে। কিন্তু তাদের যা ক্ষতি, উপজাতি বাক্সে যে ভোট তারা জড়ো করেছিলেন, বড় অংশ তাদের হাতছাড়া হয়ে গেছে। তাহলে কি দাঁড়ালো, একদিকে উপজাতি ভোট কমলো, আরেকদিকে অনুপজাতি অংশের ভোট কমলো। এগুলো জড়ো করার ক্ষেত্রে তাদের নিজস্ব কোনো
কৃতিত্ব ছিল না, নানাভাবে একসাথে করে বামফ্রন্টের বিরুদ্ধে জড়ো করে তাদের সমর্থনের ভিত্তিটা তাদের বাক্সে জড়ো করেছিল। তবে কি দাঁড়ালো? এদিকে যেমন কমল, অন্যদিকে এই যে সমঝোতা হলো, তাহলে সমঝোতার পরিপ্রেক্ষিতে কি হবে? আমরাই তো আগে লড়াই করতাম। কংগ্রেসের সরকার ছিল স্বাধীনতার পর, তারাই সরকার করেছেন বারবার। আমরা কমিউনিস্টরা তখনও বামফ্রন্ট তৈরি হয়নি, কংগ্রেসের বিরুদ্ধে আমরাই লড়াই করেছি, মতাদর্শের ভিত্তিতে, কর্মসূচির ভিত্তিতে, বিকল্প নীতিকে সামনে নিয়ে। তারা এক নাগারে 29-30 বছর সরকার চালিয়েছেন। আমাদের লড়াইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে বামপন্থী ফ্রন্ট তৈরি হয়। 1976 সালে 77 ডিসেম্বরে নির্বাচন হয়, কংগ্রেস পরাস্ত হয়, বামফ্রন্ট সরকার তৈরি হয়। আবার কংগ্রেসের বন্ধুরা উপজাতি যুব সমিতিকে সাথে নিয়ে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করবার জন্য তারা লড়াই করেন। 10 বছরের বামফ্রন্ট সরকার হঠাৎ তার পেছনে অনেক কাহিনী, সেগুলো বিশ্লেষণ করার দায়িত্ব এখন নিয়ে আপনাদের সময় নেব না, আপনারা জানেন, এগুলো উল্লেখ করার প্রয়োজন নেই। কিন্তু আমি ইতিহাসটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। 5 বছর অন্য ধরনের পরিমণ্ডল, তার বিরুদ্ধে লড়াই করে 5 বছরের ব্যবধানে তৃতীয় বামফ্রন্ট সরকার তৈরি হয়। কংগ্রেস যুব সমিতির জোটকে পরাস্ত করে। এটা তো ইতিহাস, এই সত্যকে তো অস্বীকার করা যাবে না। কংগ্রেস কমিউনিস্টের বিরুদ্ধে, কমিউনিস্টরা কংগ্রেসের বিরুদ্ধে। আমরাই তো নিজেদের মধ্যে ভুক ভাটাভাটি করে কখনো জিততাম, কখনো হারতাম। এখন কি দাঁড়ালো? এখন কংগ্রেসের প্রার্থী যেখানে, বামফ্রন্ট যেখানে প্রার্থী দেয়নি, সমঝোতা করেছে, হাতছিন্ন, সেই প্রার্থীকে বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে, বামপন্থী ফ্রন্টকে সমর্থন করেন যে নির্বাচক মন্ডলী, তাদেরকে ভোট দেওয়ার কথা আমরা বলছি। তাহলে কি দাঁড়ালো? কংগ্রেসের নিজের ভোট, বামপন্থী ফ্রন্টের সমর্থক ভোট, দুটো ভোট যদি যুক্ত হয়, বিজেপি কোত্থেকে ভোট পাবে? তার সঙ্গে বিজেপির সঙ্গে যারা ছিলেন তারাও তো ছেড়ে চলে আসছে বিজেপিকে, তারাও নতুন বন্ধু, নতুন মিত্র খুঁজবার চেষ্টা করছে। আবার যেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামপন্থী ফ্রন্টের প্রার্থী কংগ্রেসের বন্ধুরা প্রার্থী দেননি, সেই জায়গায় কাস্তে হাতুড়ি তারকা চিহ্ন, যেমন ধরুন এই সোনামুড়া 4টা বিধানসভা কেন্দ্র, এখানে কংগ্রেসের বন্ধুরা, তাদের তো প্রার্থী নেই। তারা তাদের বন্ধুদের কাছে আবেদন করছেন, তাদের রাজ্য নেতৃত্ব আজকে মিটিংয়ে তারা এসছেন, তারাও বলবেন আপনাদের কাছে আমাকে আবার যেতে হবে উত্তর ত্রিপুরায়, আপনাদের এখানে কথা শেষ করে আমাকে গিয়ে ট্রেন ধরতে হবে, তাই আমাকে আগে কথা বলে চলে যেতে হচ্ছে। মিটিংটা আরম্ভ হতে একটু সময় বেশি লেগেছে, আমি হয়তো তাদের কথা শুনে যেতে পারবো না, কিন্তু পরে জানবার চেষ্টা করব। তারা কি বলবেন? যে না, বামফ্রন্টের প্রার্থী আমাদের প্রার্থী, সিপিআইএমের প্রার্থী আমাদের প্রার্থী। আমরা যেমন তাদের প্রার্থীর ক্ষেত্রে বলছি, কংগ্রেসের প্রার্থী আমাদের প্রার্থী। তাহলে ভোট ভাগাভাগি তো বন্ধ হচ্ছে, আর কংগ্রেসের পায়ের তোলার মাটি এমনিতেই সরে যাচ্ছে। তাহলে বিজেপি জিতবে কি করে? কোন আসনে জিতবে? তারা তো নিশ্চিত করে বলতে পারছে না। ভয়টা ওই জায়গা, ভয়টা ওই জায়গা। এই কারণে আবল তাবল বলবার চেষ্টা করছে, উলট পালট কথাবার্তা বলবার চেষ্টা করছে, বিভ্রান্ত হবে না। ফ্যাসিস্ট সুলভ রাজত্ব কায়েম করেছে, সংবিধানকে অচল করে দিয়েছে, মানুষকে মানুষ বলে গণ্য করে। ধর্ম নিরপেক্ষতার যে মতাদর্শ আমাদের সংবিধানে উল্লেখ করা হয়েছে, ধর্ম যার যার ব্যক্তিগত, এর সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, সরকারের কোনো সম্পর্ক নাই। যিনি পছন্দ করবেন, যে ধর্ম উপাসনা তিনি করতে চান, তিনি সেই ধর্ম নেবেন। আবার কেউ যদি কোনো ধর্ম গ্রহণ করতে না চান, আপত্তি নেই, তার জন্য তার ভোটের অধিকার নষ্ট হবে না, পরীক্ষায় পাশ করলে পরে সার্টিফিকেট পেতে অসুবিধা হবে না, চাকরির ইন্টারভিউ দিলে পর যোগ্যতা থাকলে তার চাকরি পেতে অসুবিধা হবে না। এ অধিকার সংবিধান স্বীকার করে নিয়েছে। কিন্তু ধর্মের নামে রাজনৈতিক দল করা যাবে না ভারতবর্ষে। ধর্মের সুরসুরি দিয়ে নির্বাচনী লড়াইয়ে কোনো দল মানুষকে ধর্মের নামে ভাগ করে
ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করলে পর জিতলেও এই আসন থেকে হারাতে হবে। যদি মামলা হয়, প্রমাণ হয়, জিতেও তিনি আসন হারাবেন। 52 সালের পর থেকে এরকম ঘটনা অসংখ্য ঘটেছে। সারা ভারতবর্ষে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, বিজেপি দল, যাকে বেতন থেকে মদত দিচ্ছে বিজেপি সরকার, দেশটাকে টুকরো টুকরো করে ফেলবার চেষ্টা করছে। ব্রিটিশ যা পারেনি, বিজেপি আরএসএস তা করছে। হিন্দুর বিরুদ্ধে মুসলমান, মুসলমানদের বিরুদ্ধে হিন্দু, খ্রিস্টানদের বিরুদ্ধে অখ্রিস্টান। আমাদের সংবিধান কিন্তু এই কথা বলেনি। ব্রিটিশ চক্রান্ত করে দেশটাকে দুটুকরো করে দিয়ে গেছে। এরপরে যাতে ভারতবর্ষ আর ভাগ না হয়, টুকরো টুকরো না হয়, একে সংগত করবার জন্য ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান ভারতবর্ষের মানুষের হাতে তুলে দিয়ে গেছেন, তারাই কিন্তু এর মধ্যে বলেছেন না, ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার ব্যক্তিগতভাবে ধর্মাচরণের অধিকার আছে, কিন্তু প্রশাসনের যে পদ তিনি অলঙ্কৃত করে বসে আছেন, যে সরকারের তিনি দণ্ডমুণ্ডের কর্তা, সে চেয়ার, সে প্রশাসনিক শক্তি, সে সরকারি শক্তি, তিনি কোনো একটা ধর্মকে পছন্দ করেন বলে তার পক্ষে এটাকে কাজে লাগাবার চেষ্টা করতে পারবেন না। এই অধিকার প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, তাদের থাকবে না। এটাই সংবিধান। আপনারা দেখেছেন বিজেপি, আরএসএস এগুলো উপেক্ষা করেছে। ভারতবর্ষে সংখ্যালঘু অংশের মানুষের রক্তে রাজপথ বিভিন্ন জায়গায় রঞ্জিত হয়েছে, স্বাধীন ধর্মাচরণের অধিকার হরণ করেছে। তাদের খাবার যে স্বাধীনতা, কি খাবেন কি খাবেন না, এটার উপর আক্রমণ করার চেষ্টা করেছে। তাদের মেয়েরা, ছেলেরা বন্ধু বাছাই করবার স্বাধীনতা হরণ করেছে। তারা কি পোশাক পরবে, পরবে না, এটার উপর পর্যন্ত হস্তক্ষেপ করার চেষ্টা করেছে। কিন্তু ত্রিপুরায় বামফ্রন্ট সরকার যতদিন ছিল, আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, দুর্গা বাহিনী ত্রিপুরায় মাথা তুলবার চেষ্টা করেনি, এরকম গোলমাল পাকাবার চেষ্টা করেনি, মনে করবার কারণে কিন্তু সাহস পায় নাই। দুঃসাহস দেখাবার সুযোগ বামফ্রন্ট সরকার যতদিন ত্রিপুরায় ছিল, এই সুযোগ এই অশুভ শক্তিকে বামফ্রন্ট সরকার দেয়নি। মুসলমান অংশের মানুষের ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট তারা সাদরে আমন্ত্রিত হতেন, হাত ধরাধরি করে, বুক জড়াধরি করে এই অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতেন। হিন্দু ধর্মের অনুষ্ঠানে মুসলমান অংশের মানুষ আমন্ত্রিত হতেন, নিমন্ত্রিত হতেন, উভয় মিলে এই অনুষ্ঠান উদযাপন করতেন। এটা খ্রিস্টান বলুন, বুদ্ধিস্ট বলুন, সব ক্ষেত্রেই ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে, উপজাতি, তফসিলি, ওবিসি নির্বিশেষে একসাথে মিলেমিশে এটা উৎসবমুখর পরিবেশে ত্রিপুরা চলছিল বামপন্থী ফ্রন্ট সরকারের শাসনে। কিন্তু বিজেপি সরকারটা আসার পর সমস্ত তছনছ করে দিয়েছে। সংখ্যালঘু যারা, বিশেষ করে মুসলমান অংশের মানুষ বলে গণ্য করছে, নাগরিক স্বাধীনতা হরণ করে নিয়েছে। সাধারণ মানুষের তো নিশ্চয়ই, বিশেষ করে সংখ্যালঘু মুসলমান অংশের মানুষের। আপনারা জানেন না, বর্তমানে যে ভদ্রলোক ত্রিপুরার মুখ্যমন্ত্রী, আর বর্দোয়ালি কেন্দ্র থেকে জালিয়াতি করে মানুষের ভোটের অধিকার হরণ করে, বাইরের পেশি শক্তিকে 3 দিন আগে আগরতলায় জড়ো করে ত্রিপুরার 7টা মহকুমা থেকে ভোটের দিন ব্যবহার করে রাস্তায় ছেড়ে দিয়ে মানুষের ভোট লুট করেছে। এদেরকে ব্যবহার করেছে, বিশেষ করে মুসলমান অধ্যুষিত এলাকায় যারা নির্বাচন মন্ডলী ভোটের দিন ঘর থেকে বেরোতে দেয়, যারা বেরোবার চেষ্টা করেছে তাদেরকে হুমকে দিয়ে বলবার চেষ্টা করেছে মুসলমানদের আবার ভোট কি,
বামফ্রন্ট সরকার না, এটা তো বিজেপি সরকার। বিজেপি শাসনে মুসলমানদের ভোট নাই, ঘরে যাও। ভাবতে পারেন, কল্পনা করতে পারতেন বামফ্রন্ট যখন ত্রিপুরার সরকার চালাচ্ছিল? কেউ বলতে পারবেন কোন জায়গার মধ্যে দায়ের তলার মাছের মতো মনে করে মানুষ বলে গণ্য করে? ধর্মের স্বাধীনতা, ধর্মকে আশ্রয় করে তাদের সামাজিক অনুষ্ঠান সমস্ত কিছু রূপায়ণ কার্যকরী বাস্তবায়ন করতে গিয়ে তারা জড়সড় সংকুচিত মনস্তাত্ত্বিক চাপের মধ্যে ফেলে দিয়ে তাদের অস্তিত্বকে বিপন্ন করার চেষ্টা করে। একটা সমাজ, একটা দেশ কিরকম এটা বুঝবার জন্য তার মানদণ্ড হচ্ছে প্রধানত দুটো। একটা হচ্ছে মহিলারা কেমন আছেন, আর একটা হচ্ছে সংখ্যালঘুরা কিরকম আছেন। আমাদের ত্রিপুরার অবস্থা কি? আমি সংখ্যালঘুদের কথা বললাম, মহিলাদের অবস্থা কি? প্রতিদিন মায়েদের বোনেদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে। কাদের হাতে বলতে হবে? এরা আক্রান্ত হয়ে যখন থানায় যাচ্ছে, দেখা যাচ্ছে যারা তাদের ইজ্জত লুণ্ঠন করলো তারা কোনো কোনো থানায় দারোগা বাবুর সঙ্গে বসে চা মিষ্টি খাচ্ছে। দারোগা বাবু থানায় ঢুকবার আগেই বলে দিচ্ছে দাঁতবার করে কিলকিল করে অমানুষের মতো হাসতে হাসতে, কেন এসছেন জানি তো, বাড়ি চলে যান, থানায় আসতে হবে না, মামলা হবে না, বাড়িতে যান। এলাকার যারা মুরল মাতাব্বর, মানিক হচ্ছে মন্ডল, তারাই তো সব জায়গায় বদলি করছে, মাতাব্বরি করছে, তাদের সঙ্গে কথা বলুন, তারা সবকিছু সমাধান করবে। এখানে মামলার মামলা করে সুবিধা হবে। ভাবতে পারেন জঙ্গলের শাসন চলছে, এটা কি আমরা বলছি জঙ্গলের শাসন? তাহলে এই যে জায়গাটা থেকে বেরোবার জন্যই তো আমাদের হাতে হাত ধরে দিয়ে কাজ নাই, রোজগার নাই, খাবার নাই, অর্ধাহার, অনাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকায় খবর নেই, কেউ খবর নেয় না। 18 নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘরে ঘরে চাকরি, কোথায় চাকরি? কোনো চাকরি তো কেউ পাচ্ছেন না। শূন্য পদ 50,000 পূরণ করবেন, কোথায় পূরণ? নূতন শূন্য পদ তৈরি হয়েছে 25,000। 7 সেন্ট্রাল পে কমিশন, কোথায় 7 সেন্ট্রাল পে কমিশন? দিয়েই তো পাচ্ছে না। সামাজিক ভাতা 1,22,000 ভাতা প্রাপকদের ছাঁটাই করে দিয়েছে। কি অপরাধ তারা জানেন না। 2,000 টাকা ভাতা দিয়েছেন, এই যে 1,22,32,000 ভাতা কেটে দিল, এই টাকা নিয়ে তাদের দেওয়ার কথা, 6 মাস যাবত তারা ভাতা পাচ্ছেন না। কি হচ্ছে? 200 দিন রেগা, বামফ্রন্ট সরকারের সময় 85 দিন হরে ঘরে পেতেন, এখন এটা 25 থেকে 30-এ এসে নেমেছে। মজুরি 3 মাস, 4 মাস, 5 মাস পর, তারপরে যখন মজুরি তুলতে যান মন্ডলের লোকরা ঝাঁপিয়ে পড়ে আপনাদের হাত থেকে কেড়ে নিয়ে যাচ্ছে, কথা বলতে যাচ্ছেন। কি চলছে? এর থেকে মুক্তি চাই। শুধু গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতার কথা বললে তো পেট ভরবে না। পেটের ক্ষুধা নিবৃত্তির জন্য এই অর্থনীতির দিক থেকে জনমুখী কর্মসূচি চাই। এরা থাকবে ক্ষমতা, আর আপনার এই সমস্যার সমাধান হবে। যদি কেউ এখনো ভাবেন, বিভ্রান্তিতে ভুগেন, তাহলে ভুল করবেন। তাদের উদ্দেশ্যে আমরা যেটা বলতে চাইছি, এ কারণেই একদিকে কংগ্রেসের বন্ধুরা, আরেকদিকে আমরা বামপন্থীরা, উভয়ের কাছাকাছি আমরা এসেছি এদেরকে পরাস্ত করার জন্য, এটা জনমুখী সরকার তৈরি করার জন্য। 10,323 এই সরকারকে হাঁটিয়ে জনমুখী সরকার তৈরি করলেই তারা তাদের কাজ ফিরে পাওয়ার নিশ্চয়তা পাবে। এদের পরিবারের 150 জন এই সময়ের মধ্যে প্রয়াত হয়েছেন। দেখেছেন এই জোট সরকারের কোন মন্ত্রী তাদের খবর নেওয়ার চেষ্টা করেছে? নেয়নি। অমানবিক। এদের পরিবারের দিকে কে নজর দেবে? আপনাদের ভোটে এদেরকে ক্ষমতার থেকে হটিয়ে নূতন যে জনমুখী সরকারটা আপনারা তৈরি করবেন, তারাই তো এই পরিবারগুলো পাশে দাঁড়িয়ে তাদের মুখের অন্ন যোগাবার ব্যবস্থা করবে। আর তো কোনো শক্তি নেই, আর কোনো শক্তি নেই। যে 1,22,000 থেকে 25,000 ভাতা কেটে দিল, নিরন্ন অভুক্ত
লাঠি ভর করে করে ব্যাংকে গিয়ে টাকা তুলতেন, তারা অনাহার দিন কাটাচ্ছেন। এই ভাতা কে ফেরত দেবে? এই নূতন সরকার, জনমুখী সরকার, আপনার ভোটে নির্বাচিত হলেই এই ভাতা আপনারা ফেরত পাবেন। নূতন ভাতা যাদের পাওয়া দরকার, একটাও নূতন ভাতা পায়নি, তাদেরও ভাতা পাওয়ার ব্যবস্থা কিন্তু এই জনমুখী সরকারই তৈরি করে। এটা বুঝতে হবে। মিস কলেজ চাকরি শূন্যপদ 50,000 কল্পিত, প্রথম বছরই হয়ে যাবে, হয়নি তো? মিস কলেজ দরকার নাই। এই নূতন সরকার তৈরি হলে পর বামফ্রন্ট সরকারের অতীতের অভিজ্ঞতাকে পাথেয় করে ধারাবাহিকতা বজায় রেখে নিয়মিত চাকরি যেমন হবে, শূন্যপদ পূরণ, অনিয়মিত যারা নিয়ম পদ্ধতি মেনে তাদেরকে পর্যায়ক্রমে নিয়মিত করা হবে। কর্মচারী বন্ধুদের পুরনো যে নিয়মে যারা পেনশন পেতেন, এটা তুলে দিয়েছে বিজেপি সরকার। তাদের টাকা দিয়ে ব্যবসা করে ব্যবসায়ীরা এটাকে লুপাট করে নিয়ে যাচ্ছে। এরা এই নূতন পেনশন নীতি মেনে নিতে পারছেন না। আপনাদের পুরনো যে পেনশন নীতি, এটা নূতন সরকার তৈরি হলে পরেই এই ত্রিপুরাতে কায়েম হবে, বাস্তবায়িত হবে, আর তো কেউ করবে না। দিয়ে বছরে 2 বার করে পেতেন, ওরা এসে এই 5 বছরে সব মিলিয়ে মাত্র 3-4টা দিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকার যেখানে 38-40 ভাগ দিয়ে, এরা এখানে 20 ভাগ দিয়ে বগল বাজাবার চেষ্টা করছে দুর্নীতিতে। এটাকে একটা নিয়মিত জায়গায় আনতে গেলে পর এদেরকে পরাস্ত করে নতুন যে সরকার তৈরি করার কথা বলা হচ্ছে আপনাদের ভোটে, সেই সরকার না আসলে তো কর্মচারী বন্ধুরা 18 নির্বাচনে যেভাবে বিভ্রান্ত হয়েছিল, এই বিভ্রান্তি থেকে কিন্তু মুক্তি পাবে। এই যে জায়গাটা, এই জায়গাটা মাথায় রাখতে হবে। আইনের শাসন, সংবিধান লাগু করা, আপনার ভোট আপনি নিজে দেবেন, যাকে পছন্দ তাকে দেবেন। সংবাদপত্র, সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কথা বলবে। সংখ্যালঘু থেকে শুরু করে মায়েরা, বোনেরা নিরাপত্তার একটা পরিমণ্ডল পাবেন। কৃষক, দিনমজুর, ক্ষেতমজুর, শ্রমজীবী অংশের মানুষ, কৃষি, শিল্প, এর অগ্রগতির জন্য, উন্নয়নের জন্য আপনাদের ভোটে যদি এদেরকে পরাস্ত করে নূতন এই জনমুখী সরকার তৈরি না করেন, কে করবে আপনাদের পক্ষে দাঁড়িয়ে এই কর্মসূচির রূপায়ণের উদ্যোগ কে নেবে? কাজে এই দিক থেকে দাঁড়িয়ে যেটা আপনাদের কাছে আমি আবেদন করব, এখনো বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে, ফাঁদে পা দেবেন না, চোখ কান খুলে রাখুন। এরা ষড়যন্ত্র করবে, এরা বুঝতে পারছে 18 নির্বাচনে যেভাবে আসতে পেরেছিল, 23-এর নির্বাচনে তাদের পক্ষে ক্ষমতায় ফিরে আসা সম্ভব না। ঘরে ঘরে মানুষ সেই প্রস্তুতি নিচ্ছে তাদেরকে পরাস্ত করার জন্য। তাই ভোট ভণ্ডুল করবার জন্য, আপনার ভোটের অধিকার হরণ করবার জন্য তারা যদি ভোটের দিন চোখ রাঙিয়ে এদের শাসনে পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভার ভোট এবং গত বিধানসভার উপনির্বাচনে যে কাণ্ড করেছে, এরকম করার চেষ্টা করলে পর রুখে দাঁড়াতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে, রাস্তা পরিষ্কার করতে হবে। নিজেরা দলবদ্ধভাবে গিয়ে ভোট দেবেন, নিজেরা ভোট দিয়ে ফিরে এসে যাদেরকে অন্য জায়গায় আটকাবার চেষ্টা করছে তাদেরকে রাস্তা পরিষ্কার করে সঙ্গে থেকে পেছনে থেকে নিয়ে গিয়ে তারা যাতে তাদের ভোট দিতে পারে তার নিশ্চিত করতে হবে। এই দায়িত্ব আপনাদের নিতে হবে, আপনাদের নিতে হবে। ঘরে বসে হিসেব করলে হবে না। 60-এর মধ্যে কটা বামফ্রন্ট, কটা কংগ্রেস, তারপরে কি করে সরকার, এই হিসেব তো কার্যকরী করতে গেলে মাঠে এই দায়িত্বটা পালন করতে হবে। ষড়যন্ত্রীরা বসে নেই, নানা চক্রান্ত করছে। দিন যাবে, খবর আসবে, আপনাদের কাছে এগুলো পৌঁছে দেওয়া হবে, আপনারা ভয় পাবেন। তাই সেদিক থেকে আপনাদের কাছে যে আবেদন রেখে আমি আমার কথা বলা শেষ করব, এরকম মিটিং তো ভোটের আগে আরেকটা সোনামরায় হবে না, কোনো এলাকায় ছোট ছোট কিছু মিটিং হবে। কিন্তু এখানে যারা এসছেন সোনামরার বিভিন্ন জায়গা থেকে, আপনারা তো শুধু শ্রোতা না,
আপনাদের কাছে যেন অনুরোধ করব, আপনারা নেতৃত্ব, আপনারাই বক্তা হবেন, আপনারাই মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে এটা দূর করবার জন্য। এই কারণে আপনাদের সামনে এত বিস্তৃত পরিসরে আমি বললাম, কেন কংগ্রেস এবং বামফ্রন্ট কাছাকাছি আসলো, এটাই তো তাদের মানে মাথা ব্যথার কারণ। এটাকে বুঝিয়ে বলতে হবে। স্বেচ্ছাসেবকের তালিকা আপনারাই তৈরি করবেন, পুলিশ এজেন্ট বুথে বুথে আপনাদেরই বাছাই করতে হবে। আপনাদের বুথ এলাকাকে সাজসজ্জায় সুন্দর করে তুলবার জন্য কি করে উদ্যোগ নেবেন, পয়সা কোথায় পাবেন, কার কাছে হাত পাতবেন, আপনারাই ঠিক করবেন। ভোটের দিন সবাইকে ভোট বাক্সে নিয়ে যাওয়ার জন্য আপনারাই পেছনে সামনে দাঁড়িয়ে মানুষকে উৎসাহিত করার চেষ্টা করছেন। এই দায়িত্ব ভোট গোনা পর্যন্ত আপনাদের কিন্তু পালন করতে হবে। তার জন্য এখন থেকে রাত জাগতে হবে। যারা রাতে জাগবেন, আপনার গ্রামে যাতে হিংস্র হায়নারা ঝাঁপিয়ে পড়তে না পারে, তারা দিনের বেলা ঘুমাবেন। যারা দিনের বেলা ঘুমাবেন তারা রাতে পাহারা দেবেন। এই ভাগ বা টোলা করে কিন্তু কাজটা করতে হবে, এর অন্যতা হলে চলবে না। ভোট করবেন, জয় হাসিল করবেন, আপনাদের প্রিয় জনমুখী সরকার তৈরি করবেন, তারপরে কয়েকদিনের জন্য বিশ্রাম নেবেন। এরপর শুরু হবে নূতন সংগ্রাম। এই বিজেপি আইপিএফটি দুঃশাসনের রাজত্বে ত্রিপুরাকে যে প্রায় শ্মশানের কিনারায় নিয়ে গেছিল, এই শ্মশান তো ঝাড়ফুঁস করে পরিষ্কার করতে হবে, নতুন করে গাছ লাগাতে হবে। এটা যাতে ফলপ্রসূ হয় তার গোড়ায় জল দিতে হবে। নূতন ত্রিপুরা করে তুলবার জন্য আপনাকে নূতন কর্মসূচি হাতে নিয়ে নূতন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আর বার্তা পাঠাতে হবে ভারতবর্ষের মানুষের কাছে। 18 ভোটের ফলে আপনারা বিস্মিত হয়েছিলেন, ত্রিপুরায় কি করে বামফ্রন্ট সরকার হেরে যায়। এটা আমাদের ক্ষণিকের ভুল, বিভ্রান্তি। নিজের পায়ে নিজেরা কুড়ুল মেরেছে, বুঝতে পারেনি খাল কেটে যে কুমিরকে ঢুকিয়ে দিয়েছে। অল্প সময়ের ব্যবধানে আমরা বুঝতে পেরেছি হাঁসের পেটে অনেকগুলো সোনার ডিম প্রলোভন তৈরি করা হয়েছে। হাঁসের পেট কেটে দেখলাম একটাও ডিম নাই, হাঁসটাকেই আসল হাঁসটাকেই মেরে ফেলেছি, সর্বনাশ হয়ে গেছে। বুঝতে পেরেছি, তাই কোমর বেঁধে লড়াই করে এদেরকে পরাস্ত করে নূতন সরকার আমরা তৈরি করলাম। আপনারাও যে সারা ভারতবর্ষে বিজেপি আরএসএস এর নেতৃত্বে ভারতবর্ষকে ধ্বংস করে দেওয়ার জন্যে যে ঘৃণ্য পরিস্থিতি পরিমণ্ডল তৈরি করেছেন, তার থেকে মুক্তির জন্য আপনাদের লড়াইয়ের পাশে ত্রিপুরা অতীতে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। আমরা রাজ্য ছোট হতে পারি, 40 লক্ষ মানুষ হতে পারি, কিন্তু আমরাও আপনাদের সাথে হাতে হাত থেকে কাঁধে কাঁধ থেকে এই লড়াইয়ের অংশীদার। শুধু ত্রিপুরার মানুষকে বিজেপি থেকে মুক্ত হলে চলবে না, ভারতবর্ষকে বিজেপি আরএসএস এর হাত থেকে মুক্ত করতে হবে। সেই লড়াই আগামী দিনে তেজি করার জন্য ত্রিপুরার নির্বাচনের যে গুরুত্ব, এই গুরুত্ব উপলব্ধির মধ্যে রেখে সাফল্য অর্জন করে ভারতবর্ষের মানুষের কাছে বার্তা আপনারা পাঠাবেন, এই বিশ্বাস নিয়ে আপনারা শুনলেন। আমাকে অনেকক্ষণ কথা বলার সুযোগ দিলেন, তার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন। আমি আগেই বলেছি আমি কথা শেষ করে বেরিয়ে যাব, শেষ অবধি থাকতে পারবো না। তার জন্য আমি বিশ্বাস করি আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমাকে আপনারা মানবেন।